ধরুন আজ থেকে ঠিক 2 বছর আগের একটা দুপুর ঢাকার কোনো এক ক্যাম্পাসে কয়েকজন ছাত্র বসে আছে। আলোচনার বিষয় সরকারি চাকরিতে কোটা। কেউ জানতো না এই ছোট্ট আলোচনাটা কয়েক সপ্তাহে একটা সরকারকে উড়িয়ে দেবে। আজ আমি সেই গল্পটাই বলবো, কিন্তু এটা শুধু রাজনীতির গল্প না, এটা বাজারের থলি হাতে দাঁড়িয়ে থাকা একজন মা, রাত করে বাড়ি ফেরা একজন মেয়ে, চাঁদা না দিতে পেরে ভয়ে থাকা একজন দোকানদারেরও গল্প। চলুন শুরু থেকে শুরু করি, শেষে গিয়ে একসাথে খুঁজবো একটা উত্তর। আমরা কি আসলে আগের চেয়ে বেশি শান্তিতে আছি? 2024 সালের জুন মাসে হাইকোর্ট কোটা ব্যবস্থা ফিরিয়ে আনার রায় দিল, এমন এক সময়ে যখন ছাত্রদের জমে থাকা ক্ষোভ এমনিতেই ফুটন্ত পাত্রের মতো ছিল। জুলাইয়ে সেই আগুন জ্বলে উঠল। 15 জুলাইয়ের সংঘর্ষের পর সপ্তাহ ধরে চলল রক্তপাত, কারফিউ, ইন্টারনেট বন্ধ। মৃতের সংখ্যা নিয়ে আজও বিতর্ক আছে। কারো হিসাবে কয়েকশো, জাতিসংঘের হিসাবে 1.5 মাসে 1400-র বেশি। সরকারি গ্যাজেটে প্রথম দফায় 834 জন। সংখ্যা যাই হোক, প্রতিটার পেছনে একটা পরিবার আছে যাদের গল্প আর আগের মতো হবে না। দাবি বদলাতে বদলাতে 9 দফা থেকে ঠেকলো 1 দফায়, প্রধানমন্ত্রীর পদত্যাগ। 5 আগস্ট 2024, 36 দিনের শেষে হাসিনা দেশ ছাড়লেন, একটা যুগের সমাপ্তি হলো। দায়িত্ব নিলেন মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে। কাজ দুটো, রাষ্ট্র সংস্কার আর নির্বাচনের পথ তৈরি। এই সময়ে জন্ম নিল জুলাই জাতীয় সনদ, সংবিধান বদল, দ্বিকক্ষ সংসদ, প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিতকরণের একটা রূপরেখা। 2026 সালের 12 ফেব্রুয়ারি একসাথে হলো নির্বাচন আর এই সনদের গণভোট। প্রায় 68.59% মানুষ হ্যাঁ বললেন। বিএনপি জিতল 2/3 আসনে। তারেক রহমান হলেন প্রধানমন্ত্রী, আর মন্ত্রিসভায় ঢুকলেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহর মতো চেনা মুখ। কিন্তু একটা নির্বাচন, একটা গণভোট কি সত্যিই দেশের গল্প বদলে দেওয়ার জন্য যথেষ্ট? সেই উত্তর খুঁজতে হবে রোজকার জীবনের দিকে তাকিয়ে। কাগজে কলমে অনেক কিছু বদলেছে। একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, জনগণের ভোটে পাশ হওয়া সংস্কার কাঠামো। সরকার বলছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে। আমরা জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করব। কিন্তু জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোট বলছে বাস্তবায়নের কোনো গতি নেই। জুলাই আগস্টের বিচার এখনও শেষ হয়নি। খোদ তারেক রহমান স্বীকার করেছেন দারিদ্র্য, বেকারত্ব বেড়েছে। বিভিন্ন স্ট্যাটিস্টিক্স যেটা বলে দেশে দারিদ্র্য বেড়েছে, দেশে বেকারত্ব বেড়েছে, নতুন কর্মসংস্থান হয় নাই বললেই চলে। আর এই পুরো ঘটনা প্রবাহকে গণ অভ্যুত্থান বলা হবে নাকি অন্য কিছু, সেই বিতর্কও থামেনি। এই বড় বড় শব্দ কাগজে থাকে, আসল প্রশ্ন এগুলো কি আমাদের ঘরের দরজা পর্যন্ত পৌঁছেছে? চলুন রাস্তায় নামি, যেখানে গল্পটা আসল মানুষদের। শেখ হাসিনার শাসন আমলে হাজারো পরিবারের গল্প আছে, যাদের কারো ভাই, কারো বাবা রাতের অন্ধকারে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হতো, আর পরিবার বছরের পর বছর জানতোই না তারা বেঁচে আছেন কিনা। গুম সংক্রান্ত তদন্ত কমিশন এ পর্যন্ত পেয়েছে 1837টি অভিযোগ। কমিশনে অদ্যাবধি 1752টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্য হতে প্রায় 1000টি অভিযোগ ও তার সাথে সংযুক্ত কাগজপত্রের যাচাই বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে। প্রকৃত সংখ্যা 3500 ছাড়াতে পারে বলে তাদের ধারণা। পুলিশ, র্যাব, ডিবির সংশ্লিষ্টতা মিলেছে 67%-এর বেশি ক্ষেত্রে। একটা বাহিনী অপহরণ করত, আরেকটা আটকে রাখত, তৃতীয়টা সিদ্ধান্ত নিত বাঁচাবে না মারবে। 8টি গোপন বন্দিশালার খোঁজ পেয়েছে গুম কমিশন। 5 আগস্টের আগে পরে আলামত ধ্বংস করে ফেলা হয়েছে কয়েকটি। রাজধানীর গুলশানের সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন গুম কমিশনাররা জানিয়েছেন যে কমিশনে এ পর্যন্ত 1600 গুমের অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে খতিয়ে দেখা হয়েছে 400টি। এসবের মধ্যে সবচেয়ে বেশি 172টি অভিযোগ র্যাবের বিরুদ্ধে, 55টি ডিবি, 37টি সিটিটিসি, 26টি ডিজিএফআই এবং 25টি পুলিশ এবং অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে 68টি অভিযোগ রয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, একটা সিস্টেম ছিল। কমিশনের ভাষ্যে এর নির্দেশদাতা ছিলেন খোদ শেখ হাসিনা। 8টা গোপন বন্দিশালা অর্থাৎ আয়নাঘর পাওয়া গেছে। এখন এই ভয়টা অনেকটাই কমেছে, এটা অস্বীকারের কোনো উপায় নেই। কিন্তু বিচার এখনও শেষ হয়নি। মায়ের ডাক সংগঠনের মায়েরা এখনও রাস্তায় দাঁড়ান একই প্রশ্ন নিয়ে। তাই এই অধ্যায়ের নাম সমাধান না, ক্ষত এখনও শুকায়নি, কিন্তু রক্তক্ষরণ থেমেছে। একটা ভয় কমলে খালি জায়গায় কি আসে? আন্দোলনের সময় মানুষ ভেবেছিল পুরনো সরকার গেলে চাঁদাবাজিও কমবে,
কিন্তু ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি নিজেই বলেছেন, কারখানা ও সরবরাহে চাঁদাবাজি বেড়েছে 20 থেকে 50%। খোদ অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ স্বীকার করেছেন 5 আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে। রাজনৈতিক সরকার ছাড়া এটা থামানো কঠিন। চট্টগ্রামে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাসায় গুলি, মোহাম্মদপুরে প্রতিবাদ করায় কোপানো, এমন খবর 2026 সালেও এসেছে। রাষ্ট্রের হাত থেকে সরে যাওয়া ভয়টা জায়গা বদলে বসেছে স্থানীয় পর্যায়ে, ক্ষমতার শূন্যতার সুযোগ নিয়ে। 2024 সালে ধর্ষণের ঘটনা রেকর্ড হয়েছিল 345টি। মহিলা পরিষদের হিসাব অনুযায়ী 2025 সালে নভেম্বর পর্যন্ত সেই সংখ্যা 553, প্রায় দ্বিগুণ। দলবদ্ধ ধর্ষণ বেড়েছে 142 থেকে 171-এ। 2025 সালে মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণ হত্যা পুরো দেশকে থামিয়ে দিয়েছিল। মহিলা পরিষদের সভাপতি ফাউজিয়া মুসলিম বলেছেন, আইন শৃঙ্খলার অবনতি আর কারাগার থেকে অপরাধীদের ছাড়া পাওয়াই এর মূল কারণ। সততার সাথে বলি, সংখ্যা বাড়ার একটা অংশ হয়তো এসেছে বেশি অভিযোগ করার সাহস থেকেই, কিন্তু বেশিরভাগ বিশেষজ্ঞ একমত, বাস্তবেও ঘটনা বেড়েছে। মূল কারণ পুলিশ নজরদারির অনুপস্থিতি। এই অধ্যায়ের উপসংহার একটাই, নারীর নিরাপত্তার সংখ্যা বলছে পরিস্থিতি খারাপ হয়েছে, ভালো হয়নি। 2023-24 সালে বাংলাদেশের ব্যয়যোগ্য রিজার্ভ নেমে গিয়েছিল মাত্র 16 থেকে 17 বিলিয়ন ডলারে। অভ্যুত্থানের পর হুন্ডির বদলে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বাড়ায় আর IMF বিশ্বব্যাংকের সহায়তায় রিজার্ভ কিছুটা চাঙ্গা হয়েছে, 20 বিলিয়ন ডলার পেরিয়েছে। এর এক জায়গায় সৎভাবে বলা যায় রক্তক্ষরণ থেমেছে, আগের চেয়ে ভালো। কিন্তু বাজার দরে কোনো স্বস্তি নেই। 2023 সালে মূল্যস্ফীতি ছিল 8.7%, 2024 সালে রেকর্ড 9.7%, আর 2026 সালের মে মাসে এখনও 9.42%। সরকার বদলেছে, প্রধানমন্ত্রী বদলেছে, কিন্তু বাজারের থলি হাতে দাঁড়িয়ে থাকা মানুষটার কষ্ট বদলায়নি। তাহলে পুরো গল্পটা একসাথে দেখি। একটা রাষ্ট্রীয় সন্ত্রাসের অধ্যায় বন্ধ হয়েছে, একটা নির্বাচিত সরকার ও সংস্কার কাঠামো এসেছে, গুমের ভয় কমেছে, রিজার্ভের স্বস্তি এসেছে। কিন্তু একই সাথে চাঁদাবাজি বেড়েছে, নারীর নিরাপত্তা প্রশ্নবিদ্ধ, বিচার অসম্পূর্ণ, আর বাজারের কষ্ট এক বিন্দু কমেনি। এই গল্পের কোনো পরিষ্কার সুখী সমাপ্তি নেই, অন্তত এখন পর্যন্ত না। একটা বড় অপারেশনের পর শরীর যেমন ধীরে ধীরে সারে, মাঝে মাঝে নতুন ব্যথাও দেখা দেয়, দেশটাও এখন ঠিক সেই পর্যায়ে। পুরনো ব্যথা নেই, কিন্তু নতুন কিছু জায়গার সেলাই এখনও শুকায়নি। এই গল্পের পরের অধ্যায়টা এখনও লেখা হয়নি, আর সেই অধ্যায়ের চরিত্র আপনি, আমি, আমরা সবাই। তাই বলুন তো, আপনার এলাকার মানুষ এখন বেশি নিরাপদ বোধ করে নাকি কম? কমেন্টে লিখুন আপনার নিজের গল্পটা। যদি আজকের এই গল্প আপনার মনের কথা বলে থাকে, লাইক দিয়ে জানিয়ে দিন, আর সাবস্ক্রাইব করে রাখুন এমন সৎ ডাটা নির্ভর গল্প বলা কন্টেন্টের জন্য। আজকের মতো এখানেই থামছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।